জুয়া ছাড়াই শেষ নয়, আসল লড়াই শুরু হয় এরপর। আপনি যদি জুয়া ছেড়ে দিয়ে থাকেন, প্রথমে আপনাকে অভিনন্দন, কারণ আপনি এমন একটা জায়গা থেকে বেরিয়ে এসেছেন যেখানে অনেক মানুষ বছরের পর বছর আটকে থাকে। কিন্তু একটা প্রশ্ন আছে, জুয়া ছাড়ার পর কি হয়? আপনার ঋণ কি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়? যে টাকা হারিয়েছেন সেটা কি ফিরে আসে? পরিবারের বিশ্বাস কি একদিনে ফিরে আসে? ব্যাংক অ্যাকাউন্ট কি নিজে থেকেই আবার পূর্ণ হয়ে যায়? সমস্ত প্রশ্নের উত্তর না, বরং অনেক মানুষের ক্ষেত্রে জুয়া ছাড়ার পরেই শুরু হয় সবচেয়ে কঠিন অধ্যায়। কারণ এখন আর আপনাকে গ্যাম্বলিংয়ের বিরুদ্ধে লড়তে হচ্ছে না, আপনাকে লড়তে হচ্ছে ঋণের বিরুদ্ধে, অগোছালো ফিনান্সিয়াল লাইফের বিরুদ্ধে, নিজের পুরনো সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে, আর সবচেয়ে বড় কথা, নিজের সেই মানসিকতার বিরুদ্ধে। একদিন একটা বড় জেদ পেলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু আজকের ভিডিওতে আমরা সেই চিন্তাটাকে বদলাবো। কারণ আপনার হারানো টাকা হয়তো ফিরবে না, কিন্তু আপনার ভবিষ্যৎ এখনও আপনার হাতে। স্বাগতম গ্রোনিস্টে। এখানে আমরা শোরগোল নয়, তথ্য নিয়ে কথা বলি। জানুন, বুঝুন আর সিদ্ধান্ত নিন। চলুন শুরু করা যাক। চ্যাপ্টার 1, হারানো টাকা উদ্ধার করতে যাবেন না। জুয়া থেকে ফিরে আসা একজন মানুষের সবচেয়ে বিপজ্জনক চিন্তা কি? আমি যত টাকা হারিয়েছি সেটা আমাকে তুলতেই হবে। ধরুন আপনি 50,000 টাকা হারিয়েছেন, আপনার মাথায় আসতে পারে আরও 10,000 টাকা লাগাবো, তারপর 20,000, তারপর হয়তো একটা বড় উইন, তারপর সব রিকভার। এই চিন্তার নাম লস গেছি। আর এখানেই মানুষ আবার সেই একই চক্রে ফিরে যায়। আপনাকে একটা কঠিন সত্য মেনে নিতে হবে, হারানো টাকা অতীতের খরচ। আপনি যেটা আজকে রিকভার করতে পারবেন না গ্যাম্বলিংয়ের মাধ্যমে, আপনি সেটা রিকভার করবেন ভবিষ্যতে আয় করে। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ মেন্টাল শিফট। ধরুন আপনার 2 লাখ টাকা ক্ষতি হয়েছে, আপনার নতুন লক্ষ্য হবে না 2 লাখ টাকা জিততে হবে, আপনার লক্ষ্য হবে ফিনান্সিয়াল লাইফ আবার পজিটিভ করতে হবে। দুটোর মধ্যে বিশাল পার্থক্য আছে, একটাতে আছে গ্যাম্বলিং, অন্যটাতে আছে রিবিল্ডিং। চ্যাপ্টার 2, ফিনান্সিয়াল রিয়েলিটি চেক। এখন আসি প্রথম বাস্তব ধাপে, ফিনান্সিয়াল রিয়েলিটি চেক। আপনাকে নিজের আর্থিক অবস্থার সামনে বসতে হবে। কোনো মিথ্যা নয়, কোনো লুকানো নয়, কোনো পরের মাসে ঠিক হয়ে যাবে নয়। একটা কাগজ নিন, 4টা বিষয় লিখুন। প্রথম, আপনার হাতে বর্তমান কত টাকা আছে। দ্বিতীয়, আপনার মোট ঋণের পরিমাণ কত। তৃতীয়, প্রতি মাসে আপনার নিশ্চিত আয় কত। চতুর্থ, প্রতি মাসে আপনার প্রয়োজনীয় খরচ কত। এরপর আলাদা করুন প্রয়োজনীয় খরচ, অপ্রয়োজনীয় খরচ, ঋণের পেমেন্ট এবং ইমার্জেন্সি এক্সপেন্স। এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, নিজেকে বিচার করবেন না। আপনি যদি দেখেন আপনার ব্যাংকে ব্যালেন্স কম, ঋণ বেশি, সঞ্চয় নেই, তাহলে নিজেকে বলবেন না আমি শেষ, বরং বলবেন এটাই আমার স্টার্টিং পয়েন্ট। কারণ রিবিল্ডিং শুরু হয় রিয়েলিটি মেনে নেওয়ার পর। চ্যাপ্টার 3, ঋণের পাহাড় ছোট করার কৌশল। জুয়া থেকে ফিরে আসা মানুষের সবথেকে বড় ফিনান্সিয়াল প্রেশারের একটি হলো ঋণ। কখনো বন্ধুর থেকে ধার, কখনো পরিবার থেকে, কখনো ব্যাংক থেকে, কখনো ক্রেডিট কার্ড থেকে, কখনো এমন জায়গা থেকে টাকা নেওয়া হয় যেটা পরিবারকে বলা যায় না। সব কিছু একসঙ্গে দেখলে মনে হয় এটা কখনোই শেষ হবে না। তাই সব ঋণকে একসঙ্গে অ্যাটাক করবেন না। প্রথমে একটা তালিকা তৈরি করুন। প্রতিটি ঋণের পাশে লিখুন কত টাকা বাকি, সুদের হার কত, কতদিনের মধ্যে পেমেন্ট করতে হবে, মিনিমাম পেমেন্ট কত। তারপর প্রবাবিলিটি ঠিক করুন। উচ্চ সুদের
ঋণ সাধারণত দ্রুত কমানোর দিকে বেশি গুরুত্ব দেওয়া যায়। এটাকে অনেক ডেবিট অ্যাভিলেন্স অ্যাপ্রোচ বলে। আবার ছোট ঋণ আগে শেষ করার পদ্ধতিকে ডেবিট সোনাউবাল বলা হয়। দুটি পদ্ধতিরই সুবিধা আছে, কিন্তু আপনার পরিস্থিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নতুন ঋণ না নেওয়া। পুরনো ঋণ শোধ করার জন্য নতুন করে গ্যাম্বলিং করে টাকা বানানোর চেষ্টা করবেন না। এটা ডেবিট রিকভারি নয়, এটা ডেবিটের মধ্যে আরও গভীরে যাওয়া। চ্যাপ্টার 4, আপনার টাকাকে নির্দেশ দিন। আপনার টাকা যদি আপনি কোথায় যাচ্ছে সেটা না জানেন, তাহলে টাকা আপনাকে নিয়ন্ত্রণ করবে। আপনাকে বুদগেট তৈরি করতে হবে। ধরুন আপনার মাসিক আয় 30,000 টাকা। এই টাকা দেখেই খরচ শুরু করবেন না। প্রথমে ভাগ করুন। বাসা ও খাবার, যাতায়াত, পরিবারের প্রয়োজন, ঋণ পরিশোধ, সঞ্চয়, ব্যক্তিগত প্রয়োজন। বুদগেটের উদ্দেশ্য নিজেকে কষ্ট দেওয়া নয়। বুদগেটের উদ্দেশ্য হলো প্রতিটি টাকার একটা কাজ নির্ধারণ করা। আর জুয়া থেকে ফিরে আসা মানুষের একটি অতিরিক্ত রুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমপ্লাস মানি কমাতে হবে। যে টাকা হাতে থাকলে আপনি ইমপ্লাসিভলি ব্যাটিং করতে পারেন, সেই অ্যাক্সেসটা কঠিন করতে হবে। অপ্রয়োজনীয় গ্যাম্বলিং রিলেটেড অ্যাপ বা অ্যাকাউন্ট বন্ধ করুন। পেমেন্ট মেথড রিমুভ করুন। যে মানুষ অনলাইন এনভায়রনমেন্ট আপনাকে আবার ট্রিগার করে, সেখান থেকে দূরত্ব তৈরি করুন। ফাইন্যান্সিয়াল রিকভারি শুধু স্প্রেডশিট দিয়ে হয় না, এনভায়রনমেন্ট দিয়েও হয়। চ্যাপ্টার 5, আয় বাড়ানো রিকভারি এর দ্বিতীয় ইঞ্জিন। এখন আসি দ্বিতীয় ইঞ্জিনে, ইনকাম। শুধু খরচ কমিয়ে ফিনান্সিয়াল লাইফ রিবিল্ড করা কঠিন। আপনার আয় বাড়ানোর পথও খুঁজতে হবে। এখানে একটা ভুল করবেন না, দ্রুত টাকা খুঁজবেন না, কারণ গ্যাম্বলিংয়ের পরে মস্তিষ্ক দ্রুত রেওয়ার্ডের সঙ্গে অভ্যস্ত হয়ে যেতে পারে। তাই আপনার রিকভারির বিপরীত হবে আরও একটা রিস্কি শর্টকাট। আপনার লক্ষ্য হবে প্রেডিক্টেবল ইনকাম। আপনি চাকরি করেন, তাহলে স্কিল আপগ্রেড করুন। ব্যবসা করেন, তাহলে ক্যাশ ফ্লো বুঝুন। ফ্রিল্যান্সিং পারেন, তাহলে একটি নির্দিষ্ট স্কিল শিখুন। কাজ নেই, ছোট কাজ দিয়ে শুরু করুন। আপনার প্রথম লক্ষ্য লাখ টাকা নয়, প্রথম লক্ষ্য নিয়মিত আয়, কারণ প্রেডিক্টেবল ইনকাম ফিনান্সিয়াল স্টেবিলিটি এর ফাউন্ডেশন। চ্যাপ্টার 6, ইমার্জেন্সি ফান্ড। আবার যেন শূন্যে না নামেন। অনেক মানুষ জুয়া ছাড়ার পর একটা ভুল করে, তারা যত টাকা হাতে আসে সব ঋণ শোধ করতে দিয়ে দেয়। তারপর হঠাৎ কোনো জরুরি খরচ আসলে, ধরুন চিকিৎসা, চাকরি হারানো, পরিবারের জরুরি প্রয়োজন, মোবাইল বা কাজের ইকুইপমেন্ট নষ্ট, তখন হাতে টাকা নেই। আর তখন আবারও ধার, আর ধার থেকে স্ট্রেস, আর স্ট্রেস থেকে পুরনো ট্রিগার। তাই আপনার ফিনান্সিয়াল রিবিল্ডিং এর এমার্জেন্সি ফান্ড। শুরুতে বড় অ্যামাউন্ট দরকার নেই। প্রথম লক্ষ্য হতে পারে ছোট্ট একটি ইমার্জেন্সি বুফার তৈরি করা, তারপর ধীরে ধীরে সেটাকে বাড়ানো। এটার উদ্দেশ্য ওয়েলথ তৈরি করা নয়, এটার উদ্দেশ্য আপনাকে আবার ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে গ্যাম্বলিংয়ের দিকে ঠেলে না দেওয়া। চ্যাপ্টার 7, আপনার মস্তিষ্ক এখনও পুরনো রেওয়ার্ড খুঁজবে। এখন আসি এমন একটা জায়গায় যেটা কোনো বুদগেট আপনাকে শেখাতে পারবে না, প্যাথোলজি। আপনি জুয়া ছেড়ে দিলেই আপনার ব্রেইন সঙ্গে সঙ্গে পুরনো রেওয়ার্ড প্যাটার্ন ভুলে যাবে না। কোনো দিন হয়তো হঠাৎ মনে হবে একবার দেখি। কোনো বন্ধু বলবে ভাই আজকে তো শিওর ম্যাচ। কোনো ফিনান্সিয়াল প্রেশার আপনাকে বলবে একবার খেললে হয়তো টাকা হয়ে যাবে। এই মুহূর্তগুলো সব থেকে বেশি ডেঞ্জারাস। তাই রিকভারি এর একটা রুল তৈরি করুন। আর্স আসলে ডিসিশন নেবেন না, নিজেকে সময় দিন, ফোন দূরে রাখুন, হাঁটতে বের হন, বিশ্বাসযোগ্য কারোর সঙ্গে কথা বলুন। আপনার রিকভারির প্ল্যানটা আবার পড়ুন। মনে রাখবেন আপনি কেন এই জার্নি শুরু করেছিলেন, কারণ আপনি শুধু টাকা হারাননি। আপনি হয়তো সময় হারিয়েছেন, সম্পর্কে চাপ এসেছে, নিজের উপর বিশ্বাস কমেছে, কিন্তু এখন আপনার কাজ অতীতকে পুশ করা নয়, ভবিষ্যৎকে প্রোটেক্ট করা। চ্যাপ্টার 8, বিশ্বাস ফিরিয়ে আনা। ফিনান্সিয়াল রিকভারি এর একটা অংশ স্প্রেডশিট এ দেখা যায় না, সেটা হলো ট্রাস্ট।
আপনার পরিবার হয়তো আপনাকে নিয়ে ভয় পেতে পারে। আপনি টাকা চাইলে সন্দেহ করতে পারে, আপনি লেট করলে প্রশ্ন করতে পারে, আপনার ওপর আবার পুরোপুরি বিশ্বাস করতে সময় লাগতে পারে। এখানে আপনাকে কথা দিয়ে নয়, কনসিস্টেন্সি দিয়ে প্রমাণ করতে হবে। আজ আপনি বললেন আমি আর করব না, তারপর 1 মাস পর আবার একই ঘটনা, তাহলে বিশ্বাস আরও কমবে। কিন্তু আপনি যদি 6 মাস 1 বছর নিয়মিত থাকেন, নিজের আয় দেখান, ঋণ পরিশোধ করেন, সঞ্চয় করেন, পরিবারের সঙ্গে স্বচ্ছ থাকেন, তাহলে ধীরে ধীরে ট্রাস্ট ফিরে আসতে পারে। রিকভারি মানে শুধু ব্যাংক ব্যালেন্স পজিটিভ হওয়া নয়, নিজের নামের সঙ্গে আবার বিশ্বাসযোগ্যতা তৈরি করা। চ্যাপ্টার 9, 90 দিন ফিনান্সিয়াল রিস্টার্ট প্ল্যান। এখন পুরো ভিডিওর সবচেয়ে প্র্যাকটিক্যাল অংশ। আপনি চাইলে আজ থেকেই শুরু করতে পারেন। 90 দিন ফিনান্সিয়াল রিস্টার্ট প্ল্যান। ডে 1 থেকে 7 দিন কন্ট্রোল। প্রথম 7 দিনে আপনার কাজ সব গ্যাম্বলিং অ্যাক্সেস বন্ধ করা, বর্তমান ক্যাশ ব্যাংক ব্যালেন্স লিখে ফেলা, সব ঋণের তালিকা তৈরি করা, গত 1 মাসের খরচ বের করা, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন এবং এক্সপেন্স বন্ধ করা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ট্রাস্টেড পার্সনকে নিজের রিকভারি প্ল্যান সম্পর্কে জানানো। 8 থেকে 30 দিন। এখন আপনার লক্ষ্য বুথগেট তৈরি করা, নিয়মিত ইনকাম নিশ্চিত করা, ঋণের মিনিমাম পেমেন্ট ঠিক রাখা, ছোট্ট ইমার্জেন্সি ফান্ড শুরু করা, প্রতিদিনের এক্সপেন্স ট্র্যাক করা এবং কোনো ধরনের গ্যাম্বলিং রিলেটেড ফাইন্যান্সিয়াল শর্টকাট থেকে দূরে থাকা। 31 থেকে 90 দিন রিবিল্ড। এখন ইনকাম বাড়ানোর দিকে ফোকাস করুন, একটি নতুন স্কিল শেখা শুরু করুন, সাইড ইনকামের রিয়েলিস্টিক অপরচুনিটি খুঁজুন, ঋণের ওপর এক্সট্রা পেমেন্ট দেওয়ার সুযোগ তৈরি করুন এবং নিজের ফাইন্যান্সিয়াল হ্যাবিটস রিভিউ করুন। এই সময় আপনি হয়তো প্রথমবার বুঝতে শুরু করবেন, আমি আবার কন্ট্রোলে আসছি। 61 থেকে 90 দিন গ্রো। এখন আপনার লক্ষ্য শুধু ডেবিট কমানো নয়, ফিনান্সিয়াল সিস্টেম তৈরি করা, ইমার্জেন্সি ফান্ড বাড়ানো, ঋণ কমানো, ইনকাম ডিভার্সিফাই করার পরিকল্পনা করা এবং ভবিষ্যতের জন্য সেভিংস হ্যাবিট তৈরি করা। 90 দিন শেষে হয়তো আপনি ধনী হয়ে যাবেন না, কিন্তু আপনি এমন একটা জায়গায় দাঁড়াতে পারবেন যেখান থেকে সামনে এগানো সম্ভব। আর সেটাই রিকভারির আসল বিজয়। যদি আপনি এই ভিডিওটা দেখছেন এবং আপনার জীবনে গ্যাম্বলিংয়ের এক অধ্যায় ছিল, তাহলে একটা কথা মনে রাখবেন, আপনার ভুল আপনার পুরো পরিচয় নয়। আপনি টাকা হারিয়েছেন কিন্তু আপনার আর্নিং অ্যাবিলিটি হারাননি। আপনি সময় নষ্ট করেছেন কিন্তু আপনার ভবিষ্যৎ শেষ হয়ে যায়নি। আপনি হয়তো মানুষের বিশ্বাস হারিয়েছেন কিন্তু কনসিস্টেন্সি দিয়ে সেই বিশ্বাস আবার তৈরি করা সম্ভব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনাকে হারানো টাকা জিততে হবে না, আপনাকে জিততে হবে আপনার পরবর্তী 5 বছর। আজ যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ছোট হয়, ঠিক আছে। আজ যদি ঋণ থাকে, ঠিক আছে। আজ যদি আপনার ফিনান্সিয়াল লাইফ এলোমেলো হয়, তবুও ঠিক আছে। কারণ আপনি যদি গ্যাম্বলিং থেকে বের হয়ে সেই সত্যি রিবিল্ডিং শুরু করেন, তাহলে আজকের আপনার অবস্থান আপনার শেষ নয়, এটা আপনার নতুন স্টার্টিং পয়েন্ট। মনে রাখবেন, ডোন্ট ক্যাশ দ্য মানি ইউ লস্ট, বিল্ড দ্য লাইফ ইউ অলমোস্ট লস্ট। জুয়া থেকে বের হওয়া প্রথম বিজয়, নিজের জীবন পুনর্গঠন করা আসল বিজয়। আপনি যদি গ্যাম্বলিং থেকে বের হয়ে আসার চেষ্টা করেছেন, এই ভিডিওটি সেভ করুন। আজ থেকেই আপনার 90 দিনের ফিনান্সিয়াল রিস্টার্ট শুরু করুন। আর মনে রাখবেন, স্লো মানি, ক্লিন মানি, রিয়েল